আজ আপনাদের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া মধ্যবিত্ত পরিবারের গল্প শোনাবো। মুভির নাম হচ্ছে হোম। এটি একটি মালায়ালাম সিনেমা। এই গল্পটি যে শুধুমাত্র একটি মধ্যবিত্ত পরিবারের গল্প এমনটি নয়। আপনিও যদি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন, এই গল্পের কোথাও না কোথাও আপনি নিজেকেও খুঁজে পাবেন। গল্পের শেষটা হয়তো আপনার চোখের কোণে পানি নিয়ে আসবে, হয়তো আপনি কাঁদবেন। তবে কথা দিচ্ছি, সেই কান্না শুধুমাত্র কষ্টের হবে না, তার মধ্যেও এক আনন্দ খুঁজে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন ব্যক্তি তার পুরনো বাটন ফোনটিতে চার্জ দেওয়ার চেষ্টা করছিল। এই ভদ্রলোকের নাম অলিভার টুইস্ট। বলতে পারেন এই ব্যক্তি আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। তার একসময় একটি সিডির দোকান ছিল। সেই দোকান দিয়ে সে তার সন্তানদের বড় করেছে। এখন আর তার দোকান দেওয়ার প্রয়োজন হয় না, আর বয়সটাও অনেক বেড়ে গিয়েছে। এখন বাড়ির টুকটাক দেখাশোনা করেই তার দিন পার হয়। অলিভার টুইস্টের বাবাও তার সাথে থাকে। আর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে অলিভার টুইস্টের ওয়াইফ। তার নাম কুটি আম্মা। সেও একসময় একটি ছোট চাকরি করত, কিন্তু শ্বশুর আর ছেলেদের দেখাশোনা করার জন্য সেই চাকরিটাও সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। মা কুটি আম্মাকে তার ছোট ছেলে চিৎকার করে ডাকতে থাকে। ছোট ছেলের নাম হচ্ছে চার্লস। সে খুবই অলস প্রকৃতির একটি ছেলে। এতক্ষণ সে তার মাকে ডাকছিল শুধুমাত্র রুমের ফ্যানটা অন করার জন্য। চার্লসের মা তার ছোট ছেলেকে অনেক বকাবকি করে, কারণ সে দেখতে পায় চার্লসের টেবিলে অনেকগুলো চায়ের কাপ রয়েছে, সেগুলো সে তার মাকে দিয়ে আসেনি। এসব বিষয় নিয়ে মা তার ছোট ছেলের উপরে খুবই হতাশ। মা তখন একটি রুমের দিকে তাকিয়ে বলে, এই রুমটা কেন অগোছালো? যদি ও আসে তাহলে ও কোথায় ঘুমাবে? তখন ছোট ছেলে চার্লস চিৎকার করে বলে, তোমার বড় ছেলে কখনই এখানে আসবে না, সে তার নিজের জীবন নিয়ে অনেক ব্যস্ত। আর ঠিক তখনই বাসার একমাত্র অ্যাকুয়ারিয়ামটি ভেঙে একদম চুরমার হয়ে যায়। আর এই শব্দ শোনার সাথে সাথে চার্লসও দৌড় দেয় সেদিকে, কারণ চার্লস অনেকদিন ধরেই একটি ডেইলি ব্লগিং চ্যানেল খোলার চেষ্টা করছে। তাই এই মুহূর্তটাও তার জন্য একটি কন্টেন্ট। ঘটনা এখান থেকে চলে যায় 220 কিলোমিটার দূরে। একটি ফোন বেজেই চলেছে, আর ফোনের মালিক ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পরে সে ফোন ধরে। এই ব্যক্তি হচ্ছে অলিভারের বড় ছেলে অ্যান্টনি। সে একজন মুভির স্ক্রিপ্ট রাইটার। গত 2 বছর আগে তার লেখা একটি মুভি খুবই হিট করেছিল, আর তারপর থেকে সে এমন আলাদা বাসা নিয়ে একাকী থাকে। সে অনেকদিন ধরেই একটি নতুন গল্প লিখছে, আর সেই জন্যই প্রডিউসার তাকে বারবার কল দিচ্ছিল, কিন্তু অ্যান্টনি তাকে মিথ্যে কথা বলে। মূলত অ্যান্টনির কাজের প্রতি কোনো মন নেই। যেহেতু তার একটু নামডাক হয়ে গিয়েছে, তাই সে সবসময় এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে বিজি থাকে। সে মানুষের সামনে শো অফ করে সে খুব পারফেক্ট একজন মানুষ। আর এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন তাকে তার কাছ থেকে অনেক দূরে রেখেছে। কিছুক্ষণ পর দেখা যায় বাধ্য হয়ে আজ প্রডিউসার অ্যান্টনির বাসায় নিজেই চলে এসেছে। অ্যান্টনি কিছুটা ইতস্ত হয়ে যায়। প্রডিউসার অ্যান্টনিকে বলে, লাস্ট 2 বছর ধরে আমি তোমার পেছনে স্ক্রিপ্টের জন্য ঘুরছি, তোমাকে টাকাও অ্যাডভান্স দিয়েছি, এমনকি আমাদের ছবির নায়ক বিশালকেও 70 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি। অ্যান্টনি প্রডিউসারকে বুঝে, আমি একদম শেষ মুহূর্তে আছি, জাস্ট একটা ক্লাইম্যাক্স বাকি। এই জরুরি কথার মাঝেও অ্যান্টনির ফোনে বারবার মেসেজ এসেই যাচ্ছিল, আর অ্যান্টনি সেই মেসেজগুলোকে রিপ্লাই করছিল। প্রডিউসার বুঝেছে যে অ্যান্টনি আসলে কতটা এডিক্টেড হয়ে গিয়েছে। তার এই সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো দিকেই মনোযোগ নেই। প্রডিউসার তখন অ্যান্টনিকে বলে, আমি নায়ক বিশালকে ফোন করছি, তাকে তুমি 2 দিনের মধ্যে স্ক্রিপ্ট দেখাবে। অ্যান্টনি তখন প্রডিউসার ফোনে কথা বলা অবস্থায় তাকে রিকোয়েস্ট করে 1 সপ্তাহের জন্য। প্রডিউসার নায়ক বিশালকে 1 সপ্তাহের কথাই বলে, কিন্তু এরই মাঝে অ্যান্টনির ফোনে তার গার্লফ্রেন্ড প্রিয়ার ভিডিও কল আসে। প্রিয়া অ্যান্টনির উপরে খুবই রেগে আছে, কারণ অ্যান্টনি সারাদিন অনলাইনে থাকলেও প্রিয়ার ফোন রিসিভ করে না। প্রডিউসারের সকল বিষয় দেখে খুবই বিরক্ত হচ্ছিলেন। সে যখন পানি খেতে যায়, তার বিরক্তির মাত্রা আরো বহুগুণে বেড়ে যায় অ্যান্টনির নোংরা রুম দেখে। সে এবারে সে অ্যান্টনিকে বলে, তুমি নিজেকে পরিবর্তন করো, না হলে তোমার স্ক্রিপ্ট লেখা
কখনোই শেষ হবে না। আচ্ছা, তুমি তোমার প্রথম স্ক্রিপ্টটা কোথায় লিখেছিলে? তুমি এই বাসা ছেড়ে সেখানে চলে যাও, কারণ স্ক্রিপ্ট লেখার পেছনে পরিবেশটাও অনেক বড় একটি ফ্যাক্ট। অ্যান্টনির তখন মনে পড়ে যায় সেই 2 বছর আগের কথা। সে তার বাসায় বসে তার প্রথম স্ক্রিপ্টটি লিখেছিল। অ্যান্টনি আর এক মুহূর্ত দেরি করে না, সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির দিকে। যাওয়ার পথে যখন সে মোবাইলটি হাতে নেয়, সে তার ছোট ভাই জোসেফের ব্লগ দেখতে পায়, আর সাথে সাথে সে তার বাড়িতে থাকা বাবাকে কল করে। অলিভার তার ছেলে অ্যান্টনিকে সবকিছু খুলে বলছিল, কিন্তু সে অ্যান্টনিকে জিজ্ঞেস করে যে সে এত কিছু কিভাবে জানলো। অ্যান্টনি বলে, তোমার ছোট ছেলে চার্লস স্টোরি দিয়েছে। বাবা তখন বলেন, এই স্টোরিটা আবার কি? অ্যান্টনি বলে, ও তুমি বুঝবে না। এটা বলে অ্যান্টনি ফোন রেখে দেয়। প্রতিদিনের মতো আজও অলিভার তার ছোটবেলার বন্ধু সুরিয়ার সাথে হাঁটতে বেরিয়েছে। বন্ধু সুরিয়াও জানে যে তার বাড়ির অ্যাকুয়ারিয়ামটা ভেঙে গিয়েছে, কিন্তু কিভাবে? অলিভার খুবই অবাক হয়। তখন বন্ধু সুরিয়া তার ফোনটি বের করে তার ছোট ছেলে জোসেফের ব্লগ দেখায়। অলিভার অনেক হাসতে থাকে। এরই মধ্যে সুরিয়ার মেয়ে বিদেশ থেকে কল করে। তারা ভিডিও কলে কথা বলছিল। মোবাইলের মাধ্যমে এভাবে ভিডিও কল করা যায়, এই বিষয়টা অলিভারকে আরো বেশি অবাক করে। এরই মধ্যে অলিভারের ফোনে কল আসে, তাকে এক্ষুনি বাসায় যেতে হবে। অলিভার বাসায় যেয়ে খুবই সারপ্রাইজড হয়। তার বড় ছেলে অ্যান্টনি বাসায় ফিরে এসেছে। বাবার মনটা ব্যাকুল হয়ে আছে তার ছেলের সাথে কথা বলার জন্য, কিন্তু অ্যান্টনি ফোনে অন্য কোথাও কথা বলছিল, তাই সে তার বাবাকে অতটা পাত্তা দিচ্ছিল না। কিন্তু বাবা তার বড় ছেলের চারপাশেই ঘুরঘুর করতে থাকে। আসলে অলিভার সবসময় চায় তার ছেলেরা তাকে বন্ধু ভাবুক, কিন্তু ছেলেরা তো এখন বড় হয়ে গিয়েছে, তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। অ্যান্টনি তার ছোট ভাই চার্লসের সাথে দেখা করে। এরপর তারা সবাই মিলে রাতের খাবার খেতে বসে। খাবার টেবিলে বাবা অ্যান্টনিকে জিজ্ঞেস করে, পিয়ার বাবা মায়ের সাথে আমরা কবে কথা বলতে যাব? অ্যান্টনি কথা শুনে বিরক্ত হয়। সে বলে, এসব নিয়ে এখন কোনো কথা নয়। আগামী 7 দিন তোমরা আমাকে এসব নিয়ে কিছু বলবেও না এবং আমাকে কোনো ডিস্টার্বও করবে না। এটা বলে অ্যান্টনি সেখান থেকে উঠে চলে যায়। বাবা মা কেউই বুঝতে পারে না যে অ্যান্টনির আসলে কি হয়েছে। তখন ছোট ভাই চার্লস বাবা মাকে বুঝিয়ে বলে, ভাইয়াকে আগামী 7 দিনের মধ্যে তার স্ক্রিপ্টটা লেখা শেষ করতে হবে, তাই ভাইয়া তোমাদের সাথে এভাবে কথা বলেছে। কিন্তু এদিকে দেখা যায় অ্যান্টনির স্ক্রিপ্টের প্রতি কোনো মন নেই, সে এখনো সোশ্যাল মিডিয়ায় ডুবেই আছে। অন্যদিকে সময় কিন্তু থেমে নেই। পরদিন বাবা অলিভার তার ছোট ছেলে জোসেফকে নিয়ে যায় একটি নতুন অ্যাকুয়ারিয়াম কিনতে। বাবা দোকানে যেয়ে তার ছোট ছেলেকে বলে, তুই তোর বড় ভাইকে একটা কল দে, ও অ্যাকুয়ারিয়ামটা পছন্দ করে দিক। জোসেফ তার বড় ভাই অ্যান্টনিকে ভিডিও কল দেয়। বাবা অলিভারের প্রথম তার সন্তানের সাথে ভিডিও কলে কথা বলছে। এই বিষয়টা নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল, তাই সে দোকানদারের সামনে মাছের অ্যাকুয়ারিয়ামের কথা বাদ দিয়ে নানান টপিকে কথা বলছিল, যে বিষয়টা অ্যান্টনিকে বিব্রত করছিল। অ্যান্টনি বিরক্ত হয়ে তার ছোট ভাই জোসেফকে বলে, বাবাকে নিয়ে দোকানের বাইরে যাও। পরদিন অ্যান্টনি তার গার্লফ্রেন্ড পিয়ার সাথে দেখা করতে যায়। পিয়া অ্যান্টনির উপরে খুবই রেগেছিল। অ্যান্টনি পিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। এর মধ্যে পিয়ার ফোনে একটি কল আসে। এটি ছিল পিয়ার বেস্ট ফ্রেন্ডের কল, কিন্তু অ্যান্টনি এই ছেলেটিকে মোটেও পছন্দ করে না। আর পিয়া এখন অ্যান্টনির সাথে সেই বেস্ট ফ্রেন্ডের বাসায় যাচ্ছে। এটা শুনে অ্যান্টনি খুবই রেগে যায়। সে প্রিয়াকে বলে যে তোমার ওর বাসায় যাওয়ার কি দরকার? পিয়া বলে, আর কয়েকদিন পরেই আমার বাবার 50তম জন্মদিন, আমি চাই বাবাকে উইশ করে একটি ভিডিও বানাতে। অ্যান্টনি বলে, ওই ছেলে আবার কি ভিডিও বানাবে? তখন প্রিয়া বলে, তাহলে তুমি বানিয়ে দাও। অ্যান্টনি কিছুটা থমকে যায়, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, আমিই বানিয়ে দিব। বাসায় ফিরে অ্যান্টনি তার বাবা মাকে দিয়ে সেই ভিডিও তৈরি করে, আর এই ভিডিও এডিটের দায়িত্ব পড়ে ছোট ভাই চার্লসের উপরে। বাবা অলিভার ছেলেদের রুমে আসেন। সে তার ছোট ছেলের ল্যাপটপে নিজেকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। এরপরে সে তার বড় ছেলের কাছে আসে। বাবা অ্যান্টনির হাতে একটি মোবাইলের বিজ্ঞাপনের কাগজ দেয় আর বলে, দেখো তো এখান থেকে কোন মোবাইলটা আমার জন্য ভালো হবে। আমার উচিত তোমাদের সাথে তাল মিলিয়ে চলা। এত বড় একজন ডিরেক্টরের বাবা আমি, যুগের সাথে তাল না মেলালে হয়। কিন্তু অ্যান্টনি তার বাবার কথায় তেমন পাত্তা দিচ্ছিল না। সে একটি বই পড়ছিল। তখন বাবা লক্ষ্য করেন বইয়ের মলাটের উপরে অ্যান্টনির হবু শ্বশুরের ছবি। সে তার ছেলে অ্যান্টনিকে বলে, আরে এ তো জোসেফের ছবি। অ্যান্টনি বলে, হ্যাঁ এটা তার বায়োগ্রাফি। বাবা বলেন, এটাকে তো কোথাও দেখলাম না। অ্যান্টনি বলে, এটা তার 50তম জন্মদিনে মুক্তি পাবে। তখন বাবা অলিভার বিড়বিড় করে বলে,
বলে মানুষের টাকা থাকলে কতভাবেই না শো অফ করে। এটা শুনে ছেলে অ্যান্টনি কিছুটা রেগে যায়। সে তার বাবাকে বলে একটি বই লেখা এত সহজ না, এর পেছনে অনেক কষ্ট করতে হয়। বাবা অলিভার তখন বলেন আমিও একটু চেষ্টা করলে এমন একটি বই লিখতে পারবো। অ্যান্টনি এবার তার বাবাকে খুবই তাচ্ছিল্য করে বলে জোসেফ আঙ্কেল তোমার থেকে 10-12 বছরের ছোট, কিন্তু তার জীবনে অনেক স্ট্রাগলের গল্প রয়েছে, অনেক সফল একজন ব্যক্তি সে। তোমার জীবনে ওই সিডির দোকান ছাড়া এমন কি গল্প রয়েছে যা দিয়ে তুমি বই লিখতে চাও? তোমার লেখার মতো তেমন কোনো গল্প নেই। তুমি যদি তোমার জীবন নিয়ে বই লিখতে যাও তাহলে হয়তো এই বইয়ের অর্ধেক পেজের মধ্যেই তোমার গল্পটা শেষ হয়ে যাবে। বড় ছেলের এই কথায় বাবা অলিভার খুবই অপমান বোধ করেন। তিনি আর এক মুহূর্ত ওই রুমে থাকেন না। কষ্টগুলোকে বুকের মধ্যে চাপা দিয়ে তিনি ওই রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। বাইরে এসে নিজের চোখের পানির সাথে কষ্টগুলোকে হালকা করার চেষ্টা করেন অলিভার, কিন্তু ছেলের বলা কথাগুলো তার কানে বারবারই প্রতিধ্বনি হচ্ছিল। পুরোটা রাত সে শুধু পায়চারি করে। পরদিন অলিভার তার বন্ধু সুরিয়াকে সবকিছু খুলে বলে। সুরিয়া অলিভারকে বলে তুই আজ বাসায় যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, জীবনে আসলেই তুই কোনো এক্সট্রা অর্ডিনারি কাজ করেছিস কিনা যেটা তুই তোর ছেলেদের বলতে পারিস। ওই দিন রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল। অলিভার অনেকক্ষণ বৃষ্টির মধ্যে হাঁটে, তারপর সে তার রিডিং টেবিলে এক ঘোরের মধ্যে হারিয়ে যায়। তার কোনো একটি স্মৃতি মনে পড়ে আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। সে সাথে সাথে তার বন্ধু সুরিয়াকে ফোন করে জানায় আমি খুঁজে পেয়েছি আমার জীবনের গল্প। সুরিয়া তার বন্ধুকে ঝাড়ি দেয়, বলে যে এত রাতে তুই ফোন করেছিস এই কথা বলতে, আমি তো ভেবেছি তুই মরেই গিয়েছিস। সুরিয়া ফোন রেখে দেয়। অলিভার আজ মনে মনে বড্ড খুশি। সে তার সন্তানদেরকে শোনাতে পারবে সেও জীবনে এক্সট্রাঅর্ডিনারি কিছু করেছে যেগুলো তার সন্তানদের বাবার প্রতি গর্ববোধ করাবে। অলিভারের খুশিটা দ্বিগুণ হয়ে যায় যখন সে তার ছোট ছেলের মাধ্যমে জানতে পারে তার বড় ছেলে অ্যান্টনি তার জন্য মোবাইল অর্ডার করেছে। ছেলে বাবাকে সারপ্রাইজ দিবে এটা ভেবে বাবা মনে মনে কি পরিমাণে খুশি হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। অলিভার এক মুহূর্ত দেরি না করে এই খুশির সংবাদ জানাতে সে তার বন্ধু সুরিয়ার বাসায় চলে যায়। সে সুরিয়াকে সবকিছু খুলে বলে যে তার বড় ছেলে তাকে সারপ্রাইজ দিবে, তাই সে মোবাইল অর্ডার করেছে। এরপরে অলিভার সুরিয়াকে জানায় সে আসলে তার জীবনের কোন ঘটনাটি তার বড় ছেলেকে বলতে চায়। সুরিয়ারও তখন মনে পড়ে যায়, কারণ ওই ঘটনার মধ্যে সুরিয়াও ছিল। সে বলে আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমরা তো জীবনে অনেক এক্সট্রাঅর্ডিনারি একটি কাজ করেছি। তুই এক্ষুনি বাসায় যে অ্যান্টনিকে ওই ঘটনার কথা খুলে বল, দেখবি অ্যান্টনি তোকে নিয়ে কতটা গর্ব করছে। অলিভার আর দেরি না করে বাড়িতে চলে যায়। অ্যান্টনি তার রুমেই ছিল। সে তার ল্যাপটপ আর ফোন নিয়ে বিজি। বাবা তার ছেলেকে কিছু একটা বলতে চায়। তখন অলিভার তার ছেলে অ্যান্টনির উদ্দেশ্যে বলে তুমি গতকাল রাতে বলেছিলে না আমার জীবনে বলার মতো কোনো গল্প নেই, আমার জীবনে একটি এক্সট্রাঅর্ডিনারি গল্প আছে, আজ আমি তোমাকে সেই গল্পই শোনাবো। কিন্তু অ্যান্টনির বাবার কথায় কোনো মনোযোগ নেই। তার সকল মনোযোগ ফোন আর ল্যাপটপের মধ্যে। এরই মধ্যে অ্যান্টনির ফোনে প্রিয়ার ভিডিও কল আসে। প্রিয়া জিজ্ঞেস করে তুমি কি মোবাইলটা অর্ডার করেছো? অ্যান্টনি বলে সকালেই অর্ডার করে দিয়েছি আর খুব লেটেস্ট একটি ফোন অর্ডার করেছি, দেখো তোমার বাবার অনেক পছন্দ হবে। এদিকে পিছে বসে থাকা অলিভারের মুখটা চুপসে যায়। সে ভেবেছিল তার ছেলে থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন অর্ডার করেছে, কিন্তু এই সারপ্রাইজ ছিল অ্যান্টনির শ্বশুরের জন্য, বাবার জন্য নয়। বেচারা অলিভার আবারও খুবই লজ্জা পায়। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর অলিভার তার বন্ধু সুরিয়াকে নিয়ে যায় স্থানীয় একটি ছোট মোবাইলের দোকানে। সেখান থেকে মাত্র 4000 টাকা দিয়ে 2GB র্যামের একটি ফোন কিনে সে। বন্ধু সুরিয়া অলিভারকে ফেসবুক খুলে দেয় আর তাকে ভিডিও কল দিয়েও দেখায়। অলিভার খুবই খুশি হয়। বন্ধু সুরিয়া অলিভারকে বলে এখনো তুই তোর গল্পটা অ্যান্টনিকে বলতে পারিসনি। অলিভার যখন বাসায় ফিরে আসে তার কিছুক্ষণ পরে একটি ডেলিভারি বয় আসে বাসায়। অ্যান্টনি তার পরিবারকে উপহার দেওয়ার জন্য
অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছে। অ্যান্টনি সেটা রিসিভ করে সবাইকে ডাকে। অ্যান্টনি সবার গিফট বুঝিয়ে দেয় আর সবার শেষে সে তার বাবাকে উপহার দেয় খুব ভালো একটি ফোন। বাবা অলিভার একদম হতভম্ব হয়ে যায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ঠিক এমন একটি মুহূর্তে অলিভারের কিছুক্ষণ আগে কেনা ফোনটি বেজে ওঠে। অলিভার যখন সেই কম দামি ফোনটি পকেট থেকে বের করে সেটি দেখে বড় ছেলে অ্যান্টনি খুবই হতাশ হয়, কারণ সে তার বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু বাবা অলিভার ছেলের দেওয়া নতুন ফোনটি ব্যবহার করতে শুরু করে। সে আর তার পুরনো ফোনটি ইউজ করে না। পরদিন অ্যান্টনির পুরো পরিবার আর পিয়ার পুরো পরিবার যায় একটি শপিং মলে শপিং করতে পিয়ার বাবার বার্থডে উপলক্ষে। সবাই ড্রেস ট্রায়াল দিচ্ছিল। পিয়ার বাবা জোসেফ অলিভারকে বলে তার একটি ছবি তুলে দিতে। বেচারা অলিভার অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু সে তো জানে না যে আসলে কিভাবে ছবি তুলতে হয়। তখন অ্যান্টনি তার বাবাকে তাচ্ছিল্য করে বলে, এগুলো তোমার কাজ না, ফোনটা আমার কাছে দাও, আমি ছবি তুলে দিচ্ছি। শপিং এর বাকিটা সময় অ্যান্টনি তার হবু শ্বশুর জোসেফের সাথে অনেক গল্প করে। হবু শ্বশুর আর জামাইয়ের সম্পর্কটা দেখে মনে হচ্ছিল অনেক ভালো বন্ধুত্বের। বিষয়টা বাবা অলিভারও খেয়াল করে। তার নিজের কাছে অনেক ছোট মনে হতে থাকে। সেও তো চায় তার ছেলেরা তার সাথে এভাবেই হেসে কথা বলুক, তাকে বন্ধু ভাবুক। বাড়ি ফেরার পথেও অ্যান্টনি তার হবু শ্বশুরের অনেক প্রশংসা করে। আর এই সকল কিছু শুনে অলিভারের মনে হচ্ছিল সেই হয়তো বাবা হিসেবে পারফেক্ট না। আর এদিকে দেখা যায় অলিভারকে দেওয়া প্রডিউসারের 7 দিন শেষ হয়ে গিয়েছে। প্রডিউসার অ্যান্টনিকে ভয়েস মেসেজ পাঠিয়েছে আগামীকাল অবশ্যই স্ক্রিপ্ট নিয়ে নায়ক বিশালের সাথে দেখা করার জন্য। যদিও অ্যান্টনির স্ক্রিপ্ট রেডি ছিল না, তারপর সে বাড়ি থেকে বের হয়েছে নায়ক বিশালের সাথে দেখা করতে। সে সকাল সকাল বাবা অলিভারকে একটি জায়গায় নিয়ে এসেছে, কিন্তু আজ ছিল রোববার, সবকিছু বন্ধ। তাই বাবা অলিভারের এখানে কোনো কাজ হবে না। তাই সে তার ছেলে অ্যান্টনিকে বলে তার সাথেই অলিভারকে নিয়ে যেতে। অ্যান্টনির হাতেও তেমন সময় ছিল না, তাই সে বাধ্য হয়ে তার বাবাকে নিয়ে শুটিং স্পটে যায়। বাবা অলিভারকে গাড়িতে বসিয়ে রেখে অ্যান্টনি যায় কথা বলতে। অলিভার তার বন্ধু সুরিয়ার সাথে তখন কথা বলছিল। সুরিয়া তাকে বলে, এটাই তোর সুযোগ, নায়ক বিশালের সাথে এর পরে কিন্তু আর দেখা করতে পারবি না। অলিভার একটু কথা বলার সুযোগটা মিস করতে চায় না। আর যেহেতু সে অ্যান্টনির বাবা, তাই তাকে তেমন কেউ বাধা দেয় না। অলিভার নায়ক বিশালের ভ্যানে উঠে যায়। আর এই নায়ক বিশাল ছিল খুব ভালো মনের একজন মানুষ। অলিভার তার নিজের পরিচয় দেয় যে আমি অ্যান্টনির বাবা। নায়ক বিশাল তাকে খুবই সম্মান করে। বিশাল তার আইপ্যাড ইউজ করছিল। অলিভারের বাবার এই বিষয়ে খুব আগ্রহ দেখে বিশাল তাকে বুঝিয়ে বলে যে এটা কি। এরপরে অলিভার বিশালের কাছে ফেসবুক বুঝতে চায় যে এই জিনিসটা কি, এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে কিনা বা কোনো আধার কার্ড প্যান কার্ড লাগে কিনা। বিশাল হাসতে থাকে, বলে যে এসব কিছুই লাগে না। বিশালের আসলে অ্যান্টনির বাবাকে খুবই ভালো লেগেছে। বিশাল নিজেই অলিভারকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। তারা দুজনে ছবি তুলে প্রোফাইল পিকচার দেয়। এরপর অলিভার বিশালকে অ্যান্টনির ছোটবেলার গল্প শোনাতে থাকে, যেটা শুনে বিশাল খুবই মজা পাচ্ছিল আর মন খুলে হাসছিল। আর এতক্ষণে সবার কাছে অলিভারের খোলা নতুন ফেসবুক অ্যাকাউন্টের রিকোয়েস্ট চলে গিয়েছে। বাবার প্রোফাইল পিকচার দেখে অ্যান্টনির চোখ কপালে উঠে যায়। সে সাথে সাথে বিশালের ভ্যানে প্রবেশ করে। বাবাকে ভ্যানের মধ্যে দেখে অ্যান্টনি খুবই বিরক্ত, কিন্তু সে তার বাবাকে তেমন কিছু বলে না। বিশাল অ্যান্টনিকে বসতে বলে, আর বিশাল অ্যান্টনিকে এটাও বলে তোমার বাবা খুব সহজ সরল একজন মানুষ, আর সে খুব ভালো গল্প বলতে পারে। তোমার উচিত তোমার বাবার কাছ থেকেও অনেক কিছু শেখা। অ্যান্টনি তেমন কথা না বাড়িয়ে বিশালকে গল্প শোনাতে শুরু করে, কিন্তু কিছু সময়ের মধ্যেই বোঝা যায় বিশালের কাছে আসলে এই গল্পটি ভালো লাগছে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই বোরিং গল্প শুনে অলিভার ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। বাবার এই কাজের জন্য অ্যান্টনি বিশালের কাছে সরি বলে। অ্যান্টনি আরো কিছুক্ষণ গল্প পড়ে শোনায়। তারপর বিশাল অ্যান্টনিকে থামিয়ে দেয় আর বলে এই গল্প আমি অন্য একদিন শুনবো। আমার মনে হচ্ছে তুমি গল্প থেকে অনেক দূরে, তোমার গল্পে যেন সেই দমটা নেই। অ্যান্টনি তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে। অ্যান্টনি খুবই রাগান্বিত ছিল। বাসায় ঢোকার পরই ব্যাংক ম্যানেজারের কল আসে। অ্যান্টনি রাগে ফোনটিকে একটি আছাড় মারে। মা তার স্বামী অলিভারকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। অলিভার বলে আমি ঘুমিয়েছিলাম, তাই আমি কিছু বলতে পারবো না। এরই মধ্যে অলিভারের ফোনটা বেজে ওঠে। মা কুটিয়াম্মা বারবার অলিভারকে ফোনটা সাইলেন্ট করতে বলে, কিন্তু অলিভার তো ফোন সাইলেন্ট করতে পারে না।
সে অনেকভাবে চেষ্টা করছিল, আর অনেকটা চেষ্টার পরে সে ফোনটাকে সাইলেন্ট করার পরিবর্তে ফেসবুক লাইভে চলে যায় আর ফোনটা তার পকেটে রেখে দেয়, যেখান থেকে অ্যান্টনিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। অ্যান্টনি প্রথমে তার বাবাকে অনেক বকাঝকা করে, তারপর বকাঝকা করে প্রডিউসারকে, আর সর্বশেষে গালি দিতে থাকে নাক বিশালকে। অন্যদিকে ছোট ছেলে চার্লস বাবার এই লাইভ দেখতে পায়। বড় ভাইয়ের এই লাইভ দেখে চার্লস সাথে সাথে ছুটে আসে ড্রয়িং রুমে। সে তার বাবার বুক পকেট থেকে ফোনটি নিয়ে লাইভটি অফ করে দেয়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গিয়েছে। লাইভটি পুরো ভাইরাল হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে অ্যান্টনির ফোনে প্রডিউসারের কল আসে। সে অ্যান্টনিকে তার বাড়িতে ডেকে পাঠায়। বিশালের ভক্তরা অ্যান্টনির উপর ক্ষেপে গিয়েছে, তাই তারা অ্যান্টনির কোনো মুভি দেখতে চায় না। তাই প্রডিউসার অ্যান্টনিকে তার মুভি থেকে বাদ দেয়, আর প্রডিউসার অ্যান্টনিকে এটাও বলে, হয়তো তোমার সাথে বিশাল কোনোদিনই কাজ করবে না, নিজেকে পরিবর্তন করো। অ্যান্টনি এক বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরতে থাকে। তার সাথে যে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। অ্যান্টনি আর বিশালের এই বিষয়টি টিভিতেও দেখানো হচ্ছিল। বাবা অলিভার মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলেন। তার জন্যই সকল কিছু হয়েছে। তিনি কোনোভাবে নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। আজ রাতেই বাবার চোখে কোনো ঘুম নেই। রাতের বেলা অ্যান্টনি যখন পানি খেতে ওঠে তখন সে দেখতে পায় তার বাবা তখনও জেগেছিল। অ্যান্টনি তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি এখনো কেন ঘুমাচ্ছ না? বাবা অলিভার বলে, কি করে ঘুমাই বলতো, আমার জন্য তোর ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, এই সব কিছু হয়েছে আমার জন্য। অ্যান্টনি তার বাবাকে তেমন কিছু বলে না, সে শুধু বলে, তুমি এসব নিয়ে ভেবো না, তবে মোবাইলটাকে একটু সামলে রেখো। পরদিন সকালবেলা অলিভারের বন্ধু সুরিয়া যখন বাসা থেকে বের হয়, সে তার বাসার সামনে অলিভারকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সুরিয়া তার বন্ধুকে বলে, তুই আমাকে না ডেকে এখানে কেন ঘুমাচ্ছিস? অলিভার তখন বলে, ও তেমন কিছু না, তুই আমাকে একটু উপকার কর, আমার ফোন থেকে ফেসবুক নামক জিনিসটা চিরদিনের জন্য বাদ দিয়ে দে, সব নষ্টের মূল তো ওই জিনিসটা। সুরিয়া বলে, দেখ, কোনো কিছু বাদ দেওয়া সমাধান না, তুই এটাকে ভালোভাবে ইউজ করা শেখ, তাহলে দেখবি আর কোনো সমস্যা থাকবে না। এর মধ্যেই সুরিয়ার মেয়ে বিদেশ থেকে কল করে। সে অলিভারের সাথে কথা বলতে চায়। সুরিয়ার মেয়ে অলিভারকে বলে, আঙ্কেল, আপনি একটু কষ্ট করে বাবাকে নিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে যাবেন। বাবাকে আমি আর মা কয়েকদিন ধরেই বলছি, কিন্তু সে কারো কথা শুনতেই রাজি না, তাই দায়িত্বটা আপনাকে দিলাম। পরদিন অলিভার তার বন্ধু সুরিয়াকে নিয়ে ডক্টর ফ্রাঙ্কলিন নামক একজন মানসিক ডাক্তারের কাছে যান, কিন্তু সুরিয়া ডক্টরের উপরে খুবই বিরক্ত। সে আর এই ডক্টরকে দেখাতে চায় না। অলিভারও যেহেতু লাস্ট কয়েকদিন ধরে একটু মানসিক ট্রমার মধ্যে রয়েছে, তাই সেও একটু ডক্টর ফ্রাঙ্কলিনের সাথে কথা বলতে চায়। আর সে তার সমস্যার কথা খুলে বলে যে সে রাতে ঘুমাতে পারে না। ডক্টর বলে, চিন্তা করবেন না, আমি আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি। ডক্টর একটি কাগজ অলিভারের সামনে দেয় আর বলে, আপনার পছন্দের ছবিটি এখান থেকে টিক চিহ্ন দিন। এরপর ডক্টর অলিভারকে নিয়ে তার যোগা ক্লাসে যায়। অলিভার এই সকল কিছু করতে খুবই এনজয় করছিল। প্রথম ক্লাস শেষে অলিভার মানসিকভাবে অনেকটা হালকা বোধ করছিল, তাই এরপর থেকে সে নিয়মিত ডক্টর ফ্রাঙ্কলিনের সাথে দেখা করে। আর ধীরে ধীরে সে তার মনের সকল কথা ডক্টর ফ্রাঙ্কলিনকে খুলে বলে। ডক্টর একদিন জানতে পারেন অলিভার আসলে মানসিকভাবে নিজেকে অনেক ছোট মনে করে, কারণ সে অন্যদের মতো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না। তখন ডক্টর একজন মহিলাকে দায়িত্ব দেন অলিভারকে সবকিছু খুব ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য। তখন মহিলাটিও খুব সহজ আর সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের খুঁটিনাটি খুব ভালোভাবে অলিভারকে বুঝিয়ে দেয়, আর অলিভারও তা খুব ভালোভাবেই বুঝতে পারে। এমনকি সে নিজে নিজে এখন অনলাইন থেকে ছেলেদের মতো করেই অর্ডার করে। এখন তার নামেও পার্সেল আসে। বাবার এই পরিবর্তন দেখে তার দুই ছেলেই খুবই অবাক হয়। একদিন অ্যান্টনির হবু শ্বশুর জোসেফ রাস্তা দিয়ে আসার সময় অলিভারকে ডক্টরের যোগা ক্লাসে দেখতে পায়। জোসেফ আসলে অ্যান্টনির পরিবারকে দাওয়াত করতে এসেছে। কিছুক্ষণের মধ্যে বাবা অলিভারও বাড়িতে ফিরে আসে। তখন জোসেফ অলিভারের কাছে জিজ্ঞেস করে, আপনাকে ওই মানসিক ডক্টরের যোগা ক্লাসে দেখলাম। অলিভার বলে, আমি তো ওখানে প্রত্যেক দিনই যাই। এটা শুনে অলিভারের পরিবারের সবাই খুবই বিব্রত হয়। জোসেফ অ্যান্টনিকে ডাক দেয়। বাবা অলিভারও তার পিছু পিছু গেলে জোসেফ অলিভারকে সরাসরি বলে, আমি একটু অ্যান্টনির সাথে একাকী কথা বলতে চাই, আপনি আমাদের সাথে না আসলেই খুশি হব। এই কথায় বাবা অলিভার মনে মনে অনেক কষ্ট পান, কিন্তু সে কিছুই বুঝতে দেয় না। হবু শ্বশুর অ্যান্টনিকে বুঝিয়ে বলে, এভাবে বসে থাকলে তো হবে না, তোমাকে লাইফে আরো অনেক কিছু করতে হবে।
হবে, সো মুভ অন। এই বিষয়টা দেখে মনে হচ্ছিল বাবার থেকে শ্বশুরের চিন্তা বেশি। বাসায় ঢোকার পর থেকে অ্যান্টনি অনেকক্ষণ ধরেই বিশালের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ লেখার চেষ্টা করছে। সে নায়ক বিশালকে সরি বলতে চায়, কিন্তু সে বারবারই মেসেজটা কেটে দিচ্ছিল। এরপর অ্যান্টনি তার হবু শ্বশুরের কাছে সাজেশন চায় যে সে কি করতে পারে। জোসেফ অ্যান্টনিকে বলে, হোয়াটসঅ্যাপে মেসেজ লেখার থেকে তুমি হাতে একটি চিঠি লেখো আর সেখানে তুমি বিশালের কাছে ক্ষমা চাও, দেখবে বিশাল তোমাকে মাফ করে দিবে। হবু শ্বশুরের পরামর্শ অনুযায়ী অ্যান্টনি চিঠি লিখতে বসে, কিন্তু তার কাছে তার নিজের হাতের লেখাই ভালো লাগছিল না। তাই সে তার বাবাকে অনুরোধ করে চিঠিটি লিখে দেওয়ার জন্য। সন্তানের এই অনুরোধে বাবা তো মহা খুশি। সে খুব মনোযোগ দিয়ে চিঠিটি লিখতে বসে, আর চিঠি লেখা শেষে অলিভার অনেকটা সাহস নিয়ে তার ছেলেকে বলে, আমার জীবনে একটি এক্সট্রাঅর্ডিনারি ঘটনা রয়েছে, আমি তোমাকে সেই ঘটনাটা এখন বলবো। অ্যান্টনি তার মোবাইলের মধ্যেই ডুবেছিল, কিন্তু তারপর সে তার বাবাকে বলে, আচ্ছা ঠিক আছে বলো। অলিভার বলতে শুরু করে, সে অনেক বছর আগের কথা, তখন আমার বয়স 10-11 বছর হবে। অলিভার আর কোটিয়ামা খুব ছোট্ট একটি গ্রামে থাকতো। গ্রামটা ছিল লোকালয় থেকে অনেক দূরে। তখন অলিভার আর তার বন্ধু সুরিয়া সব সময় গ্রামের চার্চে থাকতো। ফাদার যখন চার্চে থাকতো না, তখন সকল দায়িত্ব অলিভারই পালন করত। একদিন একজন মহিলা দৌড়াতে দৌড়াতে কোলে তার নবজাতক বাচ্চাকে নিয়ে চার্চে আসে। সে ফাদারকে খুঁজছিল, কিন্তু ফাদার তো তখন কাজের জন্য শহরে গিয়েছেন। মহিলা অনেক কাঁদছিলেন। সে তার বাচ্চাকে বুকে চেপে ধরেই কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছিল। তখন আমি দৌড়ে সেই মহিলার কাছে যাই আর জিজ্ঞেস করি তার সমস্যার কথা। মহিলা আমাকে বলে, আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ও মনে হয় বাঁচবে না। যদি ওকে শহরের বড় হসপিটালে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো ওকে বাঁচানো যেত। অলিভার তখন কোনো কিছু না ভেবেই বলেছিল, আমি নিয়ে যাব আপনাদের শহরের বড় হসপিটালে। অলিভার আর তার বন্ধু সুরিয়া দুজন মিলে ওই মহিলাকে নিয়ে এসেছিল গ্রামের একমাত্র বাস স্ট্যান্ডে, কিন্তু শহরে যাওয়ার বাস আগামীকাল সকালে। ওখানকার লোকজন অলিভারকে বলে, তোমরা কোনো গাড়ি নিয়ে শহরে চলে যাও। তখন সুরিয়া অলিভারকে বলে, এই গ্রামে গাড়ি কোথায় পাবো? তখন অলিভার বলে, আমার আঙ্কেলের তো গাড়ি রয়েছে। সুরিয়া তখন বলে, তোর আঙ্কেলের বাসায় যেতে তো এখান থেকে কয়েক ঘন্টা লেগে যাবে। অলিভারের মাথায় তখন একটি চিন্তা আসে। জঙ্গলের পথ দিয়ে তারা নদীর দিকে আগাতে থাকে। কাছাকাছি পৌঁছালে সুরিয়া বলে, নদীর পানি যে পরিমাণে ঠান্ডা, এই নদী পার হতে গেলেই তো বাচ্চাটি মারা যাবে। তখন অলিভার আর সুরিয়া মিলে বড় একটি রান্নার হাঁড়ি ম্যানেজ করে, আর সেই হাঁড়িতেই মা আর তার নবজাতক বাচ্চাকে বসিয়ে দেয়। আর দুই বন্ধু মিলে নদীর মধ্যে দিয়ে হাঁড়ি টেনে চলতে থাকে। তখন সন্ধে হয়ে গিয়েছে। জঙ্গল থেকে জানোয়ারের আওয়াজ ভেসে আসছিল। বড় এক জঙ্গলি হাতির পালও নেমেছিল নদীতে, কিন্তু তারা সকল বাধা উপেক্ষা করে সেই আঙ্কেলের বাসায় পৌঁছায়। আর তারপর সেই গাড়ি নিয়ে রওনা হয় শহরের দিকে। কিন্তু পথের মধ্যেই তারা অনেক লোকের ভিড় দেখতে পায়। অলিভার আর সুরিয়া তখন গাড়ি থেকে বের হয় কি হয়েছে দেখার জন্য। এদিকে দেখা যায় গাড়িটি আস্তে আস্তে পাহাড়ি ঢাল বেয়ে নিচের দিকে যেতে থাকে। অলিভার এটা দেখে দৌড়ে আসে, আর একদম শেষ মুহূর্তে সে গাড়িতে ঢুকে গাড়িটি ব্রেক করে। ওই মহিলার তার সন্তান বেঁচে যায়। এরপরে তার ওই মহিলাকে শহরের হসপিটালে পৌঁছে দিয়েছিল। বেঁচে গিয়েছিল সেই বাচ্চাটি। বাবা অলিভার অ্যান্টনিকে জিজ্ঞেস করে, আমার এই গল্প শুনে তোমার এখন কেমন লাগছে? অ্যান্টনি বলে, তোমার এই বানানো গল্প শুনে কেমনই বা লাগবে, তবে গল্পটা ভালো ছিল। সন্তানের মুখ থেকে এই কথাটা শুনে বাবা অলিভারের মুখটা একদম চুপসে যায়। ছেলে অ্যান্টনি বাবার এই গল্পকে বিশ্বাস করেনি। ওই দিন রাতের বেলা অ্যান্টনি বারবার প্রিয়াকে কল দিচ্ছিল। আজ ছিল পিয়ার সেই বেস্ট ফ্রেন্ডের বার্থডে। পিয়া সেখানে ব্যস্ত। পিয়া একবার ফোন ধরলেও পিয়ার সেই বেস্ট ফ্রেন্ড অ্যান্টনিকে কিছুটা অপমান করে ফোনটি রেখে দেয়। পিয়ার ফোন থেকেই বার্থডের গান চালানো হচ্ছিল লাউড স্পিকারে। এদিকে অ্যান্টনির এই বিষয়টা খুবই ইগোতে লেগেছে। সে বারবারই পিয়াকে কল দিচ্ছিল। পিয়া কয়েকবার কেটে দেওয়ার পরে ফোনটা রিসিভ করে, আর ওই লাউড স্পিকারেই অ্যান্টনি পিয়ার সেই বেস্ট ফ্রেন্ডকে প্রচন্ড গালাগালি করে। পিয়ার বেস্ট ফ্রেন্ড লজ্জায় সেখান থেকে চলে যায়। পিয়াও অনেক লজ্জা পেয়েছে। আর এই পুরো বিষয়টা নিয়ে অ্যান্টনি আর পিয়ার মধ্যে তুমুল ঝগড়া হয়, যেটা বাবা অলিভারও দেখতে পায়। অলিভার তার ছেলেকে নিয়ে অনেক চিন্তা করে, আর পরদিন সে ডক্টর ফ্রাঙ্কলিনের সাথে দেখা করে, আর অ্যান্টনির সকল বিষয় তাকে খুলে বলে। তখন ডক্টর ফ্রাঙ্কলিন অলিভারকে বলে, আপনার ছেলের সাথে আসলে একটি
চোর রয়েছে। চোরের কথা শুনে অলিভার কিছুটা অবাক হয়। ডক্টর বলে ভয়ের কিছু নেই, এই চোর এখন বেশিরভাগ মানুষের সাথেই রয়েছে, সেটা হচ্ছে এই স্মার্টফোন। এই চোর আমাদের জীবন থেকে মহামূল্যবান সময় চুরি করছে, আমরা সেটা বুঝেও বুঝি না। অ্যান্টনি যদি কিছুদিন এই চোর থেকে নিজেকে দূরে রাখতে পারে তাহলে সে তার কাজে ফোকাস দিতে পারবে, তখন তার মানসিকতাও এমন থাকবে না। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন পিয়ার পুরো পরিবার অ্যান্টনিদের বাসায় এসেছে, সাথে পিয়ার চাচাও ছিল। সবাই মিলে গল্প করছিল। এদিকে অ্যান্টনির ফোনে ব্যাংক ম্যানেজার বারবার কল দিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যান্টনি ইচ্ছে করেই ফোনটা ধরছিল না, যেটা পিয়ার চাচার চোখে ধরা পড়ে। সে অ্যান্টনিকে ফোনটা ধরতে বলে। অ্যান্টনি তখন বলে আমাকে দিয়ে একটি ইন্স্যুরেন্স করানোর জন্য বারবার ডিস্টার্ব করছে। আর পরের দৃশ্যেই দেখা যায় ব্যাংক ম্যানেজার তার একজন সহকারী নিয়ে অ্যান্টনির বাসায় সরাসরি চলে এসেছে। অ্যান্টনি বের হয়ে তাদেরকে একটু সাইডে নিয়ে যায় আর তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু অ্যান্টনি যখন বাইরে থেকে আবারও ফিরে আসে তখন অ্যান্টনির বাবা অলিভার বলে ওঠে, যাক বাবা, বাঁচা গেল। আমি ব্যাংক ম্যানেজারকে দেখে ভেবেছিলাম ওরা সিএমআই এর জন্য অনেক ঝামেলা করবে, কিন্তু ওরা সহজেই মেনে গেল। অ্যান্টনির মুখটা তখন মুহূর্তের মধ্যেই শুকিয়ে যায়, কারণ সে কখনোই চায়নি যে তার হবু শ্বশুরবাড়ির লোকজন জানুক তাদের এই বাড়ি লোন নিয়ে করা, যেটা এখনো পরিশোধ হয়নি। অ্যান্টনির তার বাবার উপরে প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করে একটু দূরে যেয়ে বসে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। অলিভার সকল দরজা জানালা আটকে দিচ্ছিল। সে অ্যান্টনিকে উদ্দেশ্য করে বলে, সব সময় তো মোবাইলের মধ্যে ডুবে থাকো, এই বজ্রপাতের সময় না হয় এটা থেকে 5 মিনিট দূরে থাকো। কিন্তু অ্যান্টনি তার বাবার কথায় কোনো কান দেয় না। সে আপন মনে তার মোবাইল ইউজ করতে থাকে। অ্যান্টনির শ্বশুর তখন অলিভারকে বলে অ্যান্টনি আবারও বিশালের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। তখন বাবা অলিভার বলেন অ্যান্টনির এত কিছুই করা লাগতো না যদি অ্যান্টনি ফোনটা কম ইউজ করে স্ক্রিপ্ট লেখায় মন দিত। বাবার এই কথা শুনে অ্যান্টনি এবার খুবই রেগে যায়। সে বলে আমার সকল কিছুর জন্য তুমি দায়ী, তোমার বোকামি দায়ী, আমার ক্যারিয়ার তুমি নষ্ট করেছিলে। ছেলের এই আকস্মিক কথায় বাবার মুখটা একদম চুপসে যায়। সকলের মাঝে বসে সে কি করবে বুঝে উঠতে পারছে না। দূর থেকে মা কুটি আম্মা বিষয়টি লক্ষ্য করে। স্বামীর জন্য তার প্রচন্ড মায়া হচ্ছিল, সেই সাথে নিজ সন্তানের উপর প্রচন্ড রাগ, কিন্তু সেই রাগ সে নিজের মনের মধ্যেই পুষে রাখছিল, কারণ বাসাবর্তী মেহমান। কিন্তু ছোট ভাই চার্লস এসে যখন তার মাকে বলে সবাই এত চুপচাপ কেন, নিশ্চয়ই মা তুমি অথবা বাবা কোনো বোকামি কথা বলেছ, এবার মা তার ছোট ছেলের উপর চিৎকার করে ওঠে, বলে হ্যাঁ আমরা বোকা বলেই তোমাদের দুজনকে ছোটবেলা থেকে কষ্ট করে বড় করেছি। তোমাদের দুজনের ধারণা তোমরা স্বর্গ থেকে একদম বড় হয়ে পৃথিবীতে এসেছো, তোমাদের বড় করতে আমাদের কোনো কষ্ট হয়নি। পুরো বাসার পরিবেশটা হঠাৎ করেই অন্যরকম হয়ে যায়। জোসেফ তখন বলে আমরা এখন বাড়ি যাই। অলিভার বলে এই বৃষ্টির মধ্যে, জোসেফ বলে এই বৃষ্টি থামার নয়। এরপর পিয়ার পুরো পরিবার সবাই বৃষ্টির মধ্যেই বাড়ি চলে যায়। বৃষ্টি তখনও থামেনি। অ্যান্টনি তার ফোনটা স্ক্রল করেই যাচ্ছিল। বাসার সবাই একদম চুপচাপ, যে যার মতো করেই কাজ করে যাচ্ছিল। পরদিন ছিল জোসেফের বার্থডের দিন। অ্যান্টনিদের পুরো পরিবার সবাই মিলে একসাথে এসেছে। বাবা অলিভার পড়েই যাচ্ছিল, তখন ছেলে অ্যান্টনি শক্ত করে তার বাবাকে ধরে। পিয়া অ্যান্টনির পরিবারকে স্বাগতম জানায়। সবাই মিলে অনেক মজা করে। এরপরে জোসেফের কেক কাটা হয় আর সবশেষে সেই বইয়ের মোড়ক উন্মোচন। জোসেফ সবাইকে জানায় তার বইয়ের কভারে থাকা ছবিটি কোনো তোলা ছবি নয়, এটা তার মা তাকে এঁকে দিয়েছে। আর জোসেফ তার এই বই লেখার পেছনে সকল ক্রেডিট তার মাকেই দেয়। জোসেফ আবার তার হাতে থাকা মাইকটা তার মায়ের হাতে দেয় সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। জোসেফের মা বলতে শুরু করে আমি অনেক বছর হয়ে গিয়েছে কোনো ছবি আঁকিনি, কারণ যখন আমি ছবি আঁকার জন্য তুলিটা হাতে নিতাম তখন আমার চোখের সামনে ভাসত এক ফ্রেশতা তুল্য মানুষের চেহারা। জোসেফ তখন অনেক ছোট। আমি একদিন পেইন্টিং করছিলাম, তখন হঠাৎই জোসেফ পেইন্টিং এর কেমিক্যালকে খাবার মনে করে খেয়ে ফেলে, যেটা ছিল এক প্রকার
বিষ। জোসেফ প্রায় মারাই যাচ্ছিল। আমি একটু সাহায্যের জন্য চার্চে যাই, কিন্তু কেউ কোনো সাহায্যে এগিয়ে আসে না। সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পারবো না বলে ভেবেছিলাম জোসেফকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিব, আর তখনই সেই ফেরেশতা তুল্য মানুষটি আমার চোখের সামনে আসে। এই কথাগুলো শুনে অলিভারের চোখগুলো বড় হয়ে যায়, সেই সাথে ছেলে অ্যান্টনির চোখও বড় হয়ে যায়, কারণ অ্যান্টনি তো এই গল্প তার বাবার কাছ থেকে শুনেছে। এটা তার বাবারই গল্প, যেটাকে সে মিথ্যে মনে করেছিল। বয়স্ক মহিলাটি আরো বলে, সেই ছেলেটি আর তার বন্ধু মিলে আমাকে আর জোসেফকে হিমশীতল পানির মধ্যে দিয়ে একটি পাত্রে করে নিয়ে যায়। পথে অনেক বিপদ ছিল। তারপর ছেলেটি তার চাচার একটি গাড়ি ম্যানেজ করে, আর সেই গাড়িটিও প্রায় খাদেই পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই ছেলেটি আমাদের আবারও বাঁচায়। অ্যান্টনি তার বাবার মুখের দিকে বারবার তাকাচ্ছিল। অলিভারের চোখে পানি, এদিকে অ্যান্টনির চোখেও পানি। মহিলাটি আরো বলতে থাকে, সেই ছেলেটিকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। মৃত্যুর আগে শুধু আমার একটাই শেষ ইচ্ছা, সেই ফেরেশতা তুল্য মানুষটিকে একবার হলেও দেখতে চাই। অ্যান্টনি প্রিয়াকে বলতে যাচ্ছিল, তখন বাবা অলিভার চোখের ইশারায় ছেলেকে নিষেধ করে। অ্যান্টনির আজ তার বাবার প্রতি বড্ড গর্ব হচ্ছে। এই মহান একজন বাবাকে সে কতই না তাচ্ছিল্য করেছে। অনুষ্ঠান শেষে তারা যখন সবাই মিলে গাড়িতে ফিরছিল, অ্যান্টনির কানেও তখন বাবার প্রশংসাগুলোই ভাসছিল। আর এদিকে বাবা অলিভারের বুকটা এখন আগের থেকে অনেকটা প্রশস্ত হয়ে গিয়েছে, কারণ তার ছেলের মনে তাকে নিয়ে গর্ব হচ্ছে। আর একজন বাবার থেকে বেশি কি চায় বলুন। বাসায় এসে অ্যান্টনি তার বাড়িটাকে সেই ছোটবেলার মতো করেই ফিল করছে। বাবা অলিভার এসে ছেলের পাশে বসেন। অ্যান্টনি কিছুক্ষণ চুপ থেকে বাবার কাঁধে হাত রাখে আর বাবাকে একটি চুমু দিয়ে দেয়। এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। মা কুটি আমার চোখে পানি। অলিভারও তার ছেলেকে একটি চুমু দিয়ে দেয়। এই পরিবারের সবাই এখন অনেক খুশি। পরদিন অ্যান্টনি কাগজে নিজের সকল দোষ নিয়ে লিখতে বসে, আর লেখা শেষে তার একটি ছবি তুলে সে ফেসবুকে আপলোড দেয়। সেখানে অ্যান্টনি লিখেছিল, ডিরেক্টর হবার আগের অ্যান্টনি আর এখনের অ্যান্টনি এক না। আমি ফেমাস হবার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর চেষ্টা করতাম আমি একজন পারফেক্ট মানুষ। আসলে এটা মিথ্যা। আমি আসলে কোনো পারফেক্ট মানুষ না, আর কোনো মানুষই কখনো পারফেক্ট হতেও পারে না। সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখাই তার বেশিরভাগই মিথ্যা থাকে। আমি এতদিন সবসময় ভীত থাকতাম এটা ভেবে যে মানুষ আমাকে নিয়ে কি ভাবছে। আসলে সোশ্যাল মিডিয়া আমরা সবাই অভিনয় করি। আমাদের সত্যিকারের পরিচয়টা থাকে আমাদের ঘরে, যেখানে আমাদের অভিনয় করতে হয় না, যেখানে চিন্তা করতে হয় না যে মানুষ আমাকে নিয়ে কি ভাবছে। আর এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনে আমরা সেই ঘর আর ঘরের মানুষগুলোকেই ভুলে যাই। অ্যান্টনির এই সরল স্বীকারোক্তিতে সবাই অনেক খুশি হয়। পরের দৃশ্যেই দেখা যায় জোসেফের মা অ্যান্টনিদের বাসায় এসেছে। অলিভার জোসেফের মাকে দেখে থমকে যায়। মূলত বাবা নিষেধ করা সত্ত্বেও অ্যান্টনি সবকিছুই প্রিয়াকে বলেছিল। জোসেফের মা অলিভারের সামনে হাত জোর করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অলিভারের চোখে পানি। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। অ্যান্টনিও তার চশমাটা খুলে চোখের কোণে থাকা পানিটা মোছে। অলিভারের মুখে এক প্রশান্তির হাসি, আর এই কান্না জড়ানো খুশির মুহূর্তের